This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো। আচ্ছা, আপনার পরিচিত কেউ কি ওই বউবাজার চত্বরের আশেপাশে থাকেন? তারা কি এই মুহূর্তে বাড়ি ছাড়া, মানে ওই বিপর্যয়ের পর থেকে? কবে তারা বাড়ি ফিরতে পারবেন? কবে অন্য ঠিকানা ছেড়ে ফিরে আসবেন নিজের বাসায়? বাড়ি তৈরির ব্যাপারে তোড়জোড় শুরু করেছে কেএমআরসিএল কর্তৃপক্ষ, কিন্তু কত দূর এগিয়েছে কাজ দেখুন আমাদের স্পেশাল রিপোর্ট। তিল তিল করে তৈরি বাড়ি, দিনের শেষে ঘরে ফেরার ঠিকানা, ক্ষত স্মৃতি, এক টুকরো আশ্রয়, সেসব চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল 2019 থেকে 2022। বউবাজারে বারবার মেট্রোর কাজে বিপর্যয়, তার জেরে কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, অনেক বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সেই সব বাড়ি 2027 সালের মধ্যে নতুন করে ফেরানোর টার্গেট নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বউবাজারে মেট্রোর কাজে 21টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে, 3টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়, 24টি বাড়ি তৈরির কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। পুরো নকশাতেই 24টি বাড়ি তৈরি করা হচ্ছে, খরচ হবে 27 কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি সংস্কারও শুরু হয়েছে, এতে খরচ 6 কোটি টাকা। মোট 74টি পরিবার তাদের ঠিকানা ফিরে পাবেন। বাড়ি মেরামতের কাছে হাত দিয়েছে? না, এখনো হাত দেয়নি, এখন সামনের বাড়ি হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের কবে হবে আমরা জানি না। যেখানে এগুলো প্রথম দিকে করা শাড়ি ছিল সেই সব জায়গাগুলো এখনও মানে কী বলে নতুন করে ফেটেছে, সেগুলো ওনাদেরকে আমি বলেছি, ওনারা দেখে গেছিলেন, ওরা বলছে পরে এটাকে মানে রিপেয়ার করবে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, দীর্ঘদিন আগেই পুরসভার তরফে যাবতীয় ছাড়পত্র দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এত দেরি কেন হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। বউবাজারে যে বাড়িগুলো তৈরি হওয়ার কথা ছিল, পুরসভা যেগুলো হেল্প করার কথা ছিল, সেইটা কোনো ভাবনা চিন্তা করেছে? ওরা তো রিবিল্ডিং এর প্রপোজাল দিয়েছে, আমরা গো হেড করতে পারি। তারা জায়গা খালি পাচ্ছে না, তাদের ওপরও চাপ আছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে আমাকে তো জায়গা ছাড়তে হবে, কিন্তু আইটিডি জায়গা ছাড়ছে না, কারণ এখনো আইটিডিতে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, আরও সতর্ক হয়ে নতুন বাড়ি নির্মাণ কাজ করতে হবে। কিছুদিন অপেক্ষা করে করাটাই ভালো, কারণ মেট্রো চলাচল ট্রায়াল রানগুলো শুরু হয়েছে। ফাংশনাল মেট্রো হয়ে গেলে সেখানে গ্রাউন্ড মুভমেন্টের প্যাটার্ন কেমন হয় সেটা দেখে নিয়ে বাড়িটা করলে আরও বেশি কি বলবো যে সুরক্ষিত থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং সংস্থা সূত্রে খবর, ভূগর্ভে মেট্রো লাইনের ট্র্যাক বসে গেলেও মাটির উপরে অনেক কাজ বাকি রয়েছে, এগুলো শেষ না করা পর্যন্ত জায়গা খালি করা সম্ভব নয়, তাই সেখানে বাড়ি তৈরি করতে গেলে সময় লাগবে। আমি নিশ্চয়ই রেল কর্তৃপক্ষকে বলবো, আগে অ্যাসিওর করুন যাদের জন্য করা তাদের জীবন যেন কখনোই বিধ্বস্ত না হয়। এই দুর্ঘটনার জন্য নিশ্চয়ই রেলের কিছু না কিছু ব্যর্থতা থাকবে, যদি কিছু মেন কারণ যদি হয় সেটা হচ্ছে মমতাদির গাজোয়ারি। রাজ্য সরকার, মেট্রো রেল যৌথভাবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়াটা উচিত, কারণ সিঁদুরে মেঘ তো মানুষ ভয় পায়। মাটির তলায় মেট্রো কাজ করতে গিয়ে বারবার বিপর্যয় নেমে এসেছে, তাই 4 বা 5 তলা বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক ধীরে কাজ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনো মেট্রো চালু হয়নি, তবে এই কাজের জন্য যে বিপর্যয় নেমে এসছে গোটা বউবাজারের বিভিন্ন অংশ জুড়ে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। তাই তারা চাইছেন দ্রুত বাড়ি ফিরতে, নিজেদের নতুন বাড়িতে ফিরতে। এমনকি কেএমআরসিএলের কাছেও তারা একাধিক আবেদনও জানিয়েছেন। ক্যামেরায় রজতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বউবাজার। লেবার রুমের গুণমান পরীক্ষায় নজির ন্যাশনাল মেডিকেল কলেজের। 97.5% নম্বর পেয়ে নজির ন্যাশনালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের। লেবার রুমের গুণমানের ওপরে নির্ভরশীল মাতৃমৃত্যুর হার। জাতীয় স্বাস্থ্য মিশনের লক্ষ্য প্রকল্পের গুরুত্ব অপরিসীম, সেই প্রকল্পেই সারা দেশে নজির ন্যাশনাল মেডিকেল কলেজের। নজির গড়েছে বলতে এটা বলা যায় যে দেখুন, লাক্স প্রকল্প হচ্ছে লেবার রুম কোয়ালিটি অ্যাসেসমেন্ট, মানে লেবার রুম মানে যখন যেখানে মায়েদের ডেলিভারি হয় এবং তার ওটি, তার যে কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড রাখা আছে আমাদের গভর্নমেন্ট থেকে, তাতে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে 100 নম্বরের মধ্যে নম্বর দেওয়া হয়। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ গত 23শে জুন যে পরীক্ষাটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসেসারদের কাছে দেওয়া হয়েছে, তাতে করে আমরা 97.5% ইন লেলারে পেয়েছি, যেটা কিনা আমাদের জানা অবস্থায় এত নম্বর কোথাও নেই। ডার্বিতে মহিলাদের মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ, টিকিটে ছাড় দিচ্ছে আইএফএ। শনিবার কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল।
কল্যাণীতে অনুষ্ঠিত হতে চলা সেই ম্যাচে টিকিটে বিশেষ ছাড় পাবেন মহিলারা, এমনটাই ঘোষণা করলো আইএফএ। বড় ম্যাচে সমর্থকদের অশান্তি রুখতে অভিনব দাওয়াই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। প্রশাসনের সঙ্গে কথা বলে মহিলাদের আরও বেশি করে মাঠমুখী করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইএফএর সঙ্গে বিশেষ বৈঠকে বিশেষ পরামর্শ রাজীব কুমারের, বলছে সূত্র। বেশি সংখ্যক মহিলা দর্শক মাঠে এলে অবাঞ্ছিত হিংসা কমবে, বৈঠকে পরামর্শ রাজীব কুমারের, বলছে সূত্র। মহিলা দর্শকদের মাঠে টানতে বড় ম্যাচের টিকিটে মূল্য ছাড় দিয়েছে আইএফএ। মহিলা দর্শকদের জন্য 150 টাকার টিকিটের দাম ধার্য করা হয়েছে 100 টাকা। ডার্বি মানে উত্তেজনা, মানে 8 থেকে 80, ডার্বি মানে একটা উত্তেজনার ম্যাচ। আর দুই দলেরই জানেন মানে অসভ্য সমর্থক কিছু আছে, তো সেক্ষেত্রে প্রত্যেকবারই ডার্বিতে কিছু না কিছু একটা মানে হয়, নোংরামো টাইপের হয়, গালিগালাজ, অশান্তি সবটাই হয়। এবার সেটা কতটা রোখা যাবে সেটাই একটা মানে মেয়ে গেলেই যে ডার্বি মানে মহিলা সমর্থক বেশি গেলেই যে ডার্বিতে সুরক্ষা দিতে পারবে, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। উল্টো দিকের সমর্থকরা যখন তাদের উল্টো দিকের সমর্থকদের এগেনস্টে কটূক্তি ভাসিয়ে দেবে, এবং আমরা আরও প্রচুর নিদর্শন আছে যেখানে হেনস্থা হয়েছে মহিলা সমর্থকরা, সেই প্রোটেকশনের কোনো কথাই বলা হলো না। শুধু বলা হলো ওই আইওয়াশ 50 টাকা কমিয়ে দিলাম। সবাইকে কি পয়সা দিয়ে কেনা যায়? রাজ্য রাজনীতিতে যে জিনিসটা করা হচ্ছে সেটা মোহনবাগান ইস্টবেঙ্গলের ক্ষেত্রে করা সম্ভব নয়। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। কলকাতায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। শান্তনু সেনের বাড়ির কাছে বিক্ষোভ দেখাচ্ছেন অতীন ঘোষের অনুগামীরা। এই মুহূর্তে লাইভ ছবি দেখবো, সোমা রয়েছে স্পট থেকে। সোমা, ছবি দেখাও। একেবারে দেখো, আমরা কিন্তু দেখলাম যে এখানে অতীন ঘোষ তার যারা অনুগামীরা রয়েছেন তারা কিন্তু একেবারেই চলে এসেছেন শান্তনু সেন তার বাড়ির কাছে, এবং সেখানেই তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। তাদের যেটা অভিযোগ যে গতকাল শান্তনু সেনের অনুগামীরা তারা কিন্তু মারধর করেছে তাদের, এবং পুলিশের কোনো সহায়তা তারা পায়নি। তার জন্য কিন্তু তারা প্রথম যে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা থানার সামনে ঘেরাও করবে, কিন্তু সেখানে প্রশাসনিক বাধা হওয়ায় তারা কিন্তু চলে আসে এবং শান্তনু সেনের যে বাড়ি রয়েছে সেই গলিতে তারা প্রবেশ করে, কিন্তু সেখানেও পুলিশি বাধার মুখে তাদেরকে পড়তে হয়। এবং তারা কিন্তু চেয়েছিল যে একেবারেই শান্তনু সেনের বাড়ি, সেই বাড়ির সামনে। কেন পুলিশি বাধার মুখে? কেন শান্তনু সেনের বাড়ির সামনে কি এখনো পুলিশি পাহারা? আর দেখো, এই বাড়ির গলি, মূলত যে বাড়ির গলি রয়েছে সেই গলিতেই কিন্তু আমরা দেখলাম যে পুলিশ কিন্তু মাইকিং করছে। আমি তোমাকে সেই ছবিটা দেখাতে চাই। দেখো, একেবারে শান্তনু সেনের বাড়ির যে গলি রয়েছে সেই গলির মুখেই কিন্তু দেখতে পাচ্ছ পুলিশের পিকেটিং। সেই পুলিশ পিকেটিং। সোমা, বড় খবর নজর থাকবে আমাদের, খাস কলকাতায়। সেখানে একজন কাউন্সিলর, তার বাড়ির সামনে বিধায়কের অনুগামীরা, এবং সেই বাড়ি পাহারা দিচ্ছে কলকাতা পুলিশ। বড় খবর সোমা, নজর রাখো। আর যে খবর দিকে নজর রাখছি আমরা, কলকাতায় ফের প্রকাশ্যে শাসকের গোষ্ঠী কন্দল। অতীন ঘোষ এবং শান্তনু সেনের অনুগামীদের মধ্যে কোন্দল। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে লাইভ আমরা দেখাচ্ছি, একটু আগে সময় দেখাচ্ছিল শান্তনু সেনের বাড়ির সামনে পৌঁছে গেছেন অতীন ঘোষের অনুগামীরা। আর এবার এক্সক্লুসিভ যে ছবি আপনাদের দেখাচ্ছি, অতীন ঘোষ বিধায়ক তিনি পৌঁছে গেছেন। বলবো না, সেই গলির মধ্যে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন অতীন ঘোষের অনুগামীরা। অতীন ঘোষ নিজে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি যেটা বলছেন যে এই মুহূর্তে তিনি সংবাদ মাধ্যমের সামনে কিছু বলবেন না। তারা যে বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে থানার সামনে থেকে প্রথমে শুরু হয়, সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে পারেন না। তারপরে দেখতে পাচ্ছ পুলিশ 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 কোথায়? সোমা, পুলিশ কোথায়? পুলিশ একেবারেই পেছনে রয়েছে। তোমাকে যে প্রথমে ছবিটা দেখাচ্ছিলাম যে শান্তনু সেনের বাড়ির কিছুটা আগে, সেখানে কিন্তু পুলিশ পিকেটিং। নজর থাকবে সোমা, নজর থাকবে, নজর রাখো, নজর রাখো।